শোনো নাগকন্যা, তুমি যখন কোনো বিপদে পড়বে, মায়া পাহাড়ের নীলকান্ত মণিকে তুমি স্মরণ করবে। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিপদ দূর হয়ে যাবে। আচ্ছা মা, নীলকান্ত মণিটা মায়া পাহাড়ে আছে কেন? ওটা তো আমাদের কাছে এনেই আমরা রাখতে পারি। না কন্যা, নীলকান্ত মণি আমাদের কাছে রাখা একদম সুরক্ষিত নয়। ওটা মায়া পাহাড়ে কেবল ওটা সুরক্ষিত থাকে। যখন তুমি বিপদে পড়বে, তখন ওটা তুমি তোমার কাছে নিয়ে আসবে। জ্যোৎস্না মাখা এক সন্ধ্যায় নদীর ঘাটে বসে নাগিন তার মেয়েকে মায়া পাহাড়ের নীলকান্ত মনের গল্প শোনাচ্ছিল। সেই মনের আলোয় নাকি সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। হঠাৎ সেখানে রাজকুমারী এসে দাঁড়ালো। তার চোখে ছিল মনের লোভ আর তীব্র ঈর্ষা। এই নীলকান্ত মণি আমার এক্ষুনি চাই। আমি কোনো কথা শুনবো না। যে কোনো প্রকারে এই নীলকান্ত মণি আমার হাতে তুমি তুলে দেবে এক্ষুনি। না রাজকুমারী, এই নীলকান্ত মণিটা শুধু আমাদের। আমরা এই নীলকান্ত মণি কিছুতেই তোমার হাতে দেব না। কিছু বুঝে ওঠার আগেই রাজকুমারী তার ধনুকের দ্বারা বিদ্ধ করল নাগকন্যাকে, আর ধনুকের আঘাতে নাগকন্যার প্রাণ চলে গেল। নদীর জল মুহূর্তে লাল হয়ে গেল। মেয়ের নিথর দেহের পাশে বসে নাগমাতার হাহাকার এক ভয়ঙ্কর প্রতিজ্ঞায় পরিণত হল। তার চোখের আগুন আর বিষাক্ত নিঃশ্বাসে কেঁপে উঠল চারপাশ। এটা তুমি কি করলে রাজকুমারী? আমার মেয়ের প্রাণটা তুমি নিয়ে নিলে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই প্রত্যেক রাতে একটি হাঁসে পরিণত হবি, আর এই জলের মধ্যে চড়ে বেড়াবি, আর তোকে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীরা তাড়া করে বেড়াবে। তখন বুঝবি নীলকান্ত মনের লোভ করলে কেমন লাগে। আর এই অভিশাপ থেকে তুই তখনই মুক্তি পাবি যদি কোনো রাজকুমার ওই মায়া পাহাড়ের নীলকান্ত মণি এনে তোর হাতে আংটি পরিয়ে দেয়। না নাগমাতা, আমাকে ক্ষমা করে দাও। মেয়ের নিথর দেহ আঁকড়ে ধরে নাগমাতা ক্রোধে ফেটে পড়ল। তার চোখ থেকে আগুন ঝরছিল। সে চিৎকার করে রাজকুমারীকে অভিশাপ দিল। মায়াবতী, তোমাকে এত উদাসীনতা ও অন্যমনস্ক লাগছে কেন? মা, এখন থেকে আমাকে অভিশপ্ত জীবন বয়ে নিয়ে যেতে হবে। মায়াবতীর মুখ থেকে সব কথা শুনে রাজমহলে চিন্তার ছাপ নেমে এলো। চন্দ্রপ্রভা রাজ্যের রাজা, রানী, মন্ত্রী মায়াবতীর অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে সাধু বাবাজিকে ডেকে আনলেন। ওদিকে মায়াবতী রোজ রাতের বেলা হাঁস হয়ে এ নদী ও নদীতে ঘুরে বেড়ায়।
মায়াবতীর বিয়ের যোগও এসেছে, আর মায়াবতীর অভিশপ্ত জীবনের মুক্তির সময়ও এসেছে। তবে একটা শর্তে, যদি কোনো রাজকুমার মায়া পাহাড়ের নীলকান্তমণি আনতে পারে, আর হ্যাঁ, ওই মণি আনলেই শুধু হবে না, আমাদের রাজকন্যাকে বিবাহ করতে হবে। তবে কোনো রাজকুমার কি এতে রাজি হবে? কারণ মায়া পাহাড়ের নীলকান্তমণি আনতে গিয়ে জীবন সংশয় হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক রাজামশাই, আপনি মন্ত্রীকে দিয়ে মায়াবতীর জন্য রাজকুমার খোঁজ করতে শুরু করে দিন। সূর্যরশ্মির প্রথম ছোঁয়া পেয়ে যে রাজ্যের ঘুম ভাঙত তার নাম ছিল সূর্যগড়। এই রাজ্যের রাজা বিক্রমজিৎ ছিলেন যেমন প্রজাবৎসল তেমনি পরাক্রমী। রানী কাঞ্চনমালা ছিলেন তার যোগ্য সহধর্মিণী, রূপে গুণে লক্ষ্মী। তাদের একমাত্র পুত্র রাজকুমার অরুণোদয়। অরুণোদয়ের নাম যেমন ছিল তার মতোই ছিল তার তেজ। তলোয়ার চালনা, অশ্বারোহণ, ধনুর্বিদ্যা সব কিছুতেই সে ছিল পারদর্শী। কিন্তু তার মনটা ছিল এক যাযাবর পাখির মতো। প্রাসাদের চার দেওয়ালের আরামায়েশ, রাজকীয় আদব কায়দা তাকে বেঁধে রাখতে পারত না। তার স্বপ্ন ছিল দূর দেশের অজানা পথে পাড়ি জমানো, নতুন রাজ্য দেখা আর রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকা। রাজকুমার, কি হয়েছে? তোমাকে উদাসীনতা রাখছে। তোমার পিতা তোমাকে ডাকছে। তুমি আমাকে নির্ভাবনায় বলতেই পারো রাজকুমার। না মাতা, কিছুই হয়নি, আমি এক্ষুনি আসছি। পিতাকে বলো। এরপর রাজকুমার অরুণোদয় তাড়াতাড়ি করে পিতার কাছে যাচ্ছিল। যাবার সময় দেখা হলো রাজমাতা অবন্তী দেবীর সাথে। ও দাদু ভাই, কোথায় চলেছ গো এত তাড়াতাড়ি? মনে হচ্ছে যেন কোনো রাজকুমারীর সন্ধানে যাচ্ছ। জানি না দিদা, এই প্রাসাদের চার দেওয়াল, এই নিয়ম কানুন আমার দম বন্ধ হয়ে আসে। ইচ্ছে করে ওই দূর পাহাড়ের ওপারে কি আছে তা দেখতে যাই। যাবি তো, সময় হলে ঠিক যাবি। তবে মনে রাখিস, সত্যিকারের বীর সেই যে তলোয়ার দিয়ে রাজ্য জয় করে না, মন দিয়ে হৃদয় জয় করে। দিদা কি বলতে চাইল কিছুই বুঝতে পারলাম না যে। রাজমাতা চলে যান। অরুণোদয় তার কথার গভীরতা না বুঝে আবার আকাশের দিকে তাকিয়ে থাকে। রাজসভা লোকে লোকারণ্য। রাজা বিক্রমজিৎ সিংহাসনে বসে আছেন। তার পাশে রানী কাঞ্চনমালা। একজন ভিনদেশী সৌদাগর চন্দ্রপ্রভা রাজ্যের বর্ণনা দিচ্ছেন। সৌদাগর আর সেই রাজ্যের রাজকুমারী মায়াবতী মহারাজ। তার রূপের খ্যাতি যেমন, তার জ্ঞানের গভীরতাও তেমন। রাজা বিক্রমজিতের মুখে চিন্তার ছাপ। তিনি অরুণোদয়ের দিকে তাকান, যে সভার এক কোণে উদাসীনভাবে দাঁড়িয়ে আছে। মহারাজ, চন্দ্রপ্রভার রাজা নরেন্দ্রদেব এই প্রস্তাবে সম্মানিত, কিন্তু তার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? যে রাজকুমার রাজকুমারী মায়াবতীকে বিবাহ করতে চান তাকে নিয়ে আসতে হবে উত্তরের মায়া পাহাড়ের চূড়া থেকে কিংবদন্তির নীলকান্তমণি। সভায় গুঞ্জন শুরু হয়। রাজা বিক্রমজিৎ ক্রুদ্ধ হয়ে ওঠেন। এটা বিয়ের প্রস্তাব নাকি আমার পুত্রের জন্য মৃত্যুর পরোয়ানা? আমি এই শর্ত মানি না। রানী কাঞ্চনমালা কেঁদে ফেলেন, কিন্তু অরুণোদয়ের চোখে এক নতুন আলো জ্বলে ওঠে। সে এগিয়ে আসে। বাবা, আমি এই শর্তে রাজি। আমি নীলকান্তমণি নিয়ে আসব। রাজা রানী তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু অরুণোদয় অটল। অরুণোদয় তার ঘোড়া এর পিঠে চড়ে চলেছে। জঙ্গলটি অন্ধকার এবং রহস্যময়। সে একটি ঝর্ণার ধারে বিশ্রামের জন্য থামে। হঠাৎ একটি পাখির করুণ আর্তনাদ ভেসে আসে। কেউ মনে হচ্ছে বিপদে পড়েছে। পবন, তুমি এখানে দাঁড়াও, আমি একটু জঙ্গল থেকে আসছি। আপনি একদম চিন্তা করবেন না রাজকুমার, আপনি না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। এখান থেকেই তো মনে হচ্ছে আওয়াজটা।
কে আছো এই জঙ্গলে? সাড়া দাও, আমি সাহায্য করতে পারি। শুনছো? অরুণোদয় শব্দের উৎস খুঁজে ঝোপের আড়ালে যায়। সে দেখে একটি ছোট লাল রঙের পাখি শিকারীর ফাঁদে আটকে ঝটফট করছে। তার দানা জখম। অরুণোদয় সাবধানে ফাঁদটি কেটে পাখিটিকে মুক্ত করে। পাখিটি কিছুক্ষণ তার হাতের উপর বসে থাকে, তারপর মাথা তুলে তাকায়। ধন্যবাদ রাজকুমার, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি আমি কথা বলতে। এক দুষ্টু জাদুকরের অভিশাপে আমি পাখি হয়ে আছি। তুমি নিঃস্বার্থভাবে আমার প্রাণ বাঁচিয়েছ। আমি এখন তোমার যাত্রাপথের সঙ্গী। বলো রাজকুমার, তুমি কোথায় যাবে? অরুণোদয় তার লক্ষ্যের কথা পাখিটিকে জানায়। মায়া পাহাড়, সে তো অতি দুর্গম পথ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। মণি উড়ে গিয়ে অরুণোদয়ের হাতের উপরে বসে ও অরুণোদয়ের যাত্রাপথের সঙ্গী হয়। অরুণোদয়ের মুখে প্রথমবারের মতো আত্মবিশ্বাসের হাসি ফুটে ওঠে। পবন ও মণি, তোমাদের মতো সঙ্গী আমি আমার যাত্রাপথে পেয়ে আমার আত্মবিশ্বাস যে আরো বেড়ে গেল। অরুণোদয় ও মণি শোক নদীর তীরে এসে পৌঁছায়। নদীর জল কুচকুচে কালো, যা দেখে রাজকুমারের মনে ভয় জাগে। অরুণোদয় চোখ বন্ধ করে দিদার কথা স্মরণ করে এবং ঘোড়া নিয়ে অনেক কষ্টে সে নদী পার হয়। নদীর ওপারে এক ধূসর জঙ্গলের গভীরে একটি জরাজীর্ণ কুঁড়েঘর। অরুণোদয় দরজায় টোকা দেয়। দরজা খুলে এক কুঁজো থুরথুরে বুড়ি, তার চোখে ধারালো দৃষ্টি। আমি মায়া পাহাড়ে যেতে চাই, আপনি কি পথ দেখাবেন? পথ দেখাবো? কেন রে বাছা, তুই কি এখানে মরতে এসেছিস? যা ভাগ এখান থেকে। বুড়িমা, আমি আপনার সেবা করতে সাহায্য করতে পারি। অরুণোদয় হতাশ না হয়ে বুড়ির সেবা করার প্রস্তাব দেয়। বুড়ি অবাক হয়। সে অরুণোদয়কে 3টি কঠিন কাজ দেয়। অরুণোদয় 3 দিন ধরে কঠোর পরিশ্রম করছে। তার রাজকীয় অহংকার চূর্ণ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে ধৈর্য ও সহনশীলতা জন্ম নিচ্ছে। 3য় দিন রাতে বুড়ি তার উপর সন্তুষ্ট হয়। আমাকে ঝর্ণার জল যে কোনো প্রকারে তুলতে হবে, আর তাহলেই হয়তো নীলকান্ত মণির সন্ধান পাব। দূরের পাহাড় থেকে ঝর্ণার জল এনে দেওয়া, জঙ্গল থেকে কাঠ জোগাড় করা, কুঁড়েঘরের ফুটো চাল সারিয়ে দেওয়া, সব কাজ করে অরুণোদয় উপস্থিত বুড়িমার সামনে। তোর ধৈর্য আর বিনয় দেখে আমি খুব খুশি হয়েছি। কাল সকালে আমি তোকে পথ দেখিয়ে দেব। আর যাবার আগে এই বাঁশিটা রাখ, এটা রূপোর বাঁশি আমার তরফ থেকে। যখন কোনো বিপদে পড়বি তখন এই বাঁশিটা বাজাবি। অরুণোদয় যখন চলে যায়, বুড়ির কুঁজো শরীর সোজা হয়ে যায়। তার মুখ থেকে বলিরেখা মিলিয়ে গিয়ে এক জ্যোতির্ময়ী বনদেবীর রূপ প্রকাশ পায়। তিনি মৃদু হাসেন। তোমার সেবায় আমি মুগ্ধ রাজকুমার। তোমার পরবর্তী যাত্রাপথের জন্য শুভকামনা রইল বৎস। রাজকুমার আর পবনকে গুহার বাইরে থাকতে বলে মণি পাখি ভয়ঙ্কর মায়া পাহাড়ের ভিতর প্রবেশ করে। কোথাও তো কাউকে দেখছি না। এই মায়া পাহাড় কিন্তু বেশ ভয়ঙ্করই বটে। আর নীলকান্ত মণিটাই বা কোথায়?
আমি তো কিছুই পাচ্ছি না। আমি বরং রাজকুমারকে ডেকে পাঠাই। রাজকুমার, রাজকুমার, রাজকুমার। অরুণোদয় গুহার ভেতরে প্রবেশ করে। গুহার দেওয়াল হীরা জহরতে জল করছে। মাঝখানে একটি বেদির ওপর নীলকান্তম মণি রাখা। মণি থেকে স্নিগ্ধ নীল আভা বেরোচ্ছে। অরুণোদয় মুগ্ধ হয়ে মণিটি তুলতে যায়। থামো রাজকুমার, লোভী হাত দিয়ে এই মণি স্পর্শ করো না। যে নিষ্কলুষ হৃদয়ের অধিকারী, কেবল সেই এই মণির যোগ্য। অরুণোদয় থেমে যায়। সে তার যাত্রার কথা স্মরণ করে। সে বুঝতে পারে তার ভেতরের পরিবর্তনই আসল জয়। আমি এই মণি শক্তির লোভে নিতে আসিনি। আমি এসেছি একটি প্রতিশ্রুতি রক্ষা করতে। আমার যাত্রাপথে আমি শিখেছি দয়া আর বিনয়ের শক্তিই সবচেয়ে বড়। যদি আমার হৃদয়ে কোনো কালিমা না থাকে, তবেই আমি এই মণি গ্রহণ করব। কথা শেষ হবার সাথে সাথে মণির চারপাশের শক্তি বলয় মিলিয়ে যায়। অরুণোদয় মণিটি হাতে তুলে নেয়। কিন্তু গুহার মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ হয়ে যায়। অরুণোদয় বুড়ির দেওয়া রূপোর বাঁশিটি বাজায়। বাঁশির সুরে পাথরটি ধীরে ধীরে সরে যায়। বাইরে বনদেবী দাঁড়িয়ে হাসছেন। বুড়িমা, অনেক ধন্যবাদ। তোমার বাঁশির সুর আমাকে সত্যিই গুহার ভিতর থেকে বাইরে আসতে সাহায্য করেছে। তোমার পরীক্ষা শেষ অরুণোদয়। তুমি শুধু মনই জয় করনি, নিজের মনকেও জয় করেছ। এবার ফিরে যাও তোমার রাজ্যে। তুমি সত্যিই নির্ভীক, সাহসী। অরুণোদয় ফিরে এসেছে। সে এখন আরও শান্ত ও জ্ঞানী। আমরা তাহলে রাজকুমার ও রাজকুমারীকে বিবাহ আসরে নিয়ে আসি। তাহলে আর দেরি কেন রাজকুমার? মায়াবতীকে আংটি পরিয়ে দাও। শুভ কাজে আর দেরি নয়। এই মণি আজ থেকে তোমাদের দুজনের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। ঠিক সেই মুহূর্তে মণি পাখিটি উড়ে এসে অরুণোদয়ের কাঁধে বসে একটি মিষ্টি সুরে গান গাইতে শুরু করে। মায়াবতী অবাক হয়ে অরুণোদয়ের দিকে তাকায়। এ কি, এ তো কথা বলা পাখি। অরুণোদয় হাসে এবং তার পুরো যাত্রার গল্প শোনায়। সব শুনে মায়াবতীর চোখে মুগ্ধতা আর ভালোবাসা ফুটে ওঠে। আপনি শুধু একটি মণি আনেননি রাজকুমার, আপনি আমার জন্য সম্মান, ধৈর্য আর ভালোবাসার এক অনন্য উদাহরণ নিয়ে এসেছেন। আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম। অরুণোদয় মায়াবতীর আঙুলে এবং মায়াবতী অরুণোদয়ের আঙুলে আংটি পরিয়ে দেয়। দুটি মণির খণ্ড থেকে নীল আলোকরশ্মি বেরিয়ে এসে একে অপরের সাথে মিশে যায়। এক স্বর্গীয় দৃশ্য তৈরি হয়।